দর্শক বিরতির পর আবারও আপনাদের স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। উচ্চ রক্তচাপ চিকিৎসা ও প্রতিরোধ এবং রয়েছেন দুজন অত্যন্ত খ্যাতিমান বিশেষজ্ঞ, সেই সাথে রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি, ভালো থাকুন, রয়েছে ওয়েবসাইট ভালো থাকুন .net। দর্শক বিরতির ঠিক আগে একজন ফোন করে জানতে চেয়েছিলেন যে উনি নামাজ পড়ার সময় প্রায়শই ওনার মাথা ঘুরায় পড়ে যাওয়ার উপক্রম হয়। উনি প্রেশারের রোগী, প্রেশারের ওষুধ খাচ্ছেন, বা হার্টের রোগী, হার্টের ওষুধ খাচ্ছেন। ধন্যবাদ দর্শক, আপনি হৃদরোগের জন্য ওষুধ খাচ্ছেন বলেছেন, সুতরাং ওই ঔষধের ভিতরে কিছু কিছু ওষুধ আছে আমরা বলি ভ্যাসোডাইলেটর, যেমন আপনি নাইট্রেট খেতে পারেন, সেই কারণে হতে পারে, অথবা এসি ইনহিবিটর এক গ্রুপের ঔষধ আছে, সেই ঔষধের জন্য হতে পারে। এই দুইটি কারণেই আপনার এই ধরনের ভার্টাইগোর মতো অথবা মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার মতো কারণ হতে পারে। আরো অনেক কারণ আছে, তবে যেহেতু আপনি অবভিয়াস ওষুধ খাচ্ছেন, ওষুধের জন্যই হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ওষুধ বন্ধ করে কাজে সেই ক্ষেত্রে আপনাকে কোন ওষুধের জন্য হচ্ছে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে, ওষুধগুলির নাম জানতে হবে এবং একটা একটা করে চেঞ্জ করে আমাদের নিতে হবে, ওষুধ বন্ধ করা যাবে না। আচ্ছা দর্শক, কখনো কখনো কেউ কেউ অভিযোগ করেন যে আমার প্রেশার বাসায় নরমাল থাকে কিন্তু ডাক্তারের চেম্বারে গেলেই সেই প্রেশার বেড়ে যায়, ডাক্তারের ভয় নাকি? একটু বলবেন এটা কেন হয়? এটা সায়েন্টিফিক্যালি একটা নাম আছে এটার, এটাকে বলে হোয়াইট কোট হাইপারটেনশন। অর্থাৎ ডাক্তারের চেম্বারে যখন যায় তখন তার মনে একটা ভীতি থাকে যে ডাক্তার সাহেব এখনই দেখে মনে হয় বলবেন যে তার প্রেশার অনেক বেশি বা এর অনেক জটিলতাগুলো তার আছে, সেই ভয়ে ভয়ে তার প্রেশার বেড়ে যায়। তো হোয়াইট কোট কেন? হোয়াইট কোট এই জন্য যে ডাক্তাররা তো সাধারণত অ্যাপ্রন পরে, যেটা হোয়াইট, এবং এই অ্যাপ্রনের অর্থাৎ ডাক্তারের ভয়েই এটা প্রেশার বেড়ে যায়। তার মানে কি আপনারা ভয়ের কারণ? অনেক সময় এই জন্য যে তারা যে মেসেজটা দেব সেটা তার ভয়ের হতে পারে, এটা অনেকে মনে করে। তাহলে মানে ডাক্তারদের এমন ভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে যে আমরা ফ্রেন্ডলি হতে হবে, আমরা ভয়ের কোনো কারণ নেই। আর এই ডাক্তারের কাছে আসার সময় ব্লাড প্রেশার বেড়ে যায় আর অন্য সময় বাড়ে না, এটাকে অ্যাভয়েড করার জন্যই নাওএডেজ এখনকার দিনে অ্যাম্বুলেটরি ব্লাড প্রেশার মনিটরিং আছে, যেটা 24 আওয়ার্স মনিটর করবে এবং মনিটর করে আমাকে একটা রেজাল্ট দিবে যে হ্যাঁ হি ইজ হাইপারটেনসিভ অর হি ইজ নট হাইপারটেনসিভ। এটাও আমাদের দেশে পাশাপাশি হোম ব্লাড প্রেশার মনিটরিং, হোম ব্লাড প্রেশার মনিটরিং, দ্যাট ইজ মোর আইডিয়াল ইফ পসিবল, যদি সম্ভব হয়। তাই বলে আবার ঘন ঘন মেপে আবার না, ওই যে আবার প্রেশার বাড়াবে। আচ্ছা দর্শক, ডাক্তারদের চেম্বারে গেলে কেন ভয় পাবো না? কারণ ডাক্তারদের চেম্বারে যখন বলি গিয়ে যে আমার হাই প্রেশার মনে হয় হচ্ছে, এবং উনি যখন খুঁজে পান হাই প্রেশার, উনি এক গাদা পরীক্ষা দিয়ে দেন। তো এইটার জাস্টিফিকেশন কিভাবে করবেন আপনারা প্লিজ? আসলে যখনই একজনের উচ্চ রক্তচাপ আছে তখন ডাক্তার সাহেব কিন্তু প্রথমে চেষ্টা করবেন যে এই যে রক্তচাপ আছে এটার কোনো কারণ আছে কিনা। যদিও কারণ কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না। বিশেষ করে কিডনি রোগ যদি থাকে, কারো যদি এন্ডোক্রাইন কিছু ডিজঅর্ডার যদি থাকে, তাহলে তার তো এই যে ব্লাড প্রেশার, যেটা আমরা বলি যে একবার হলে তার সারা জীবনে ওষুধ খেয়ে যেতে হবে, তাহলে কোনো কোনো ক্ষেত্র আছে যেগুলো কারণ খুঁজে পেলে তার চিকিৎসা করে কমপ্লিটলি ভালো করে দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত, যার উচ্চ রক্তচাপ থাকে, এই উচ্চ রক্তচাপের জন্য অনেকগুলো জটিলতা হয়। যেমন উচ্চ রক্তচাপের জন্য কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কিডনি বিকল হতে পারে, এই জন্য হার্টের সমস্যা হতে পারে, এই জন্য ব্রেনের সমস্যা হতে পারে, রক্তনালীর সমস্যা হতে পারে, তার চোখের ব্লাইন্ডনেস ডেভেলপ করতে পারে। এই যে এতগুলো জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো আছে কিনা, তো এগুলো নির্ণয় করার জন্যই, এবং যেমন যার এর সাথে যদি দেখা যায় যে তার লিপিড প্রোফাইল তার অ্যাবনর্মাল, তাহলে এই জটিলতাগুলোকে আরো বাড়িয়ে তুলবে। কাজে এই সমস্তগুলো দেখার জন্যই অনেকগুলো পরীক্ষা তো করতেই হবে, তাহলে বুঝবো কেমন করে। কাজেই দর্শক যেটি হবে সেটি হচ্ছে গিয়ে উচ্চ রক্তচাপ হওয়ার কারণ খুঁজে দেখার চেষ্টায়, এবং উচ্চ রক্তচাপের কারণে শরীরে কোনো জটিলতা হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টায় চিকিৎসকরা পরীক্ষা দেন। সেই পরীক্ষাগুলো যেন অনেকগুলো না হয়ে যায়, এটাই আমাদের এক্সপেকটেশন। দর্শক একটা ফোন নিচ্ছে আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি ফেসবুক থেকে বলছিলাম। আমার বয়স 33 বছর। জি, আমি ডাক্তার জাহিনুদ্দিন সানি প্রফেসর রংপুরে চিকিৎসাধীনে আছি। আমার 2 মাস থেকে উচ্চ রক্তচাপ ধরা পড়েছে। এখন আমি ডাক্তার সাহেবের কাছে জানতে চাচ্ছি, উনি আমাকে বাইজোরেন আর রাত্রে নড়ি খাইতে পরামর্শ দিয়েছেন। এখন আমি জানতে চাচ্ছি যে আমাকে কি পুরা সারা জীবনে এটা খাইতে হবে? উনি বলছেন যে যদি তোমার ব্লাড প্রেশার কন্ট্রোলে চলে আসলে এটা ছাড়ে দিতে হবে। এটা আমি জানতে চাচ্ছি ডাক্তার সাহেবের সাথে, যেটা কি ঠিক না বেঠিক। জি, অনেক আপনার মতো অনেক মানুষের এই জানাটা, প্রশ্নটা রয়েছে মনের মধ্যে যে আমি একবার ওষুধ শুরু করলে এটাকে ছাড়া যাবে নাকি সারা জীবনই খেতে হবে? ধন্যবাদ দর্শক আপনাকে।
এটা যুক্তিসঙ্গত প্রশ্ন আপনার, যে একবার ওষুধ খাওয়া শুরু করলে কি সারা জীবনই খেতে হবে কিনা। যেহেতু আপনার উচ্চ রক্তচাপ একবার নির্ণয় হয়েছে এবং উচ্চ রক্তচাপের আমরা জানলাম যে শতকরা 90% কোনো কারণ পাওয়া যায় না, সুতরাং উচ্চ রক্তচাপকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আর নিয়ন্ত্রণে রাখার যে পদ্ধতিগুলি আছে, যেমন প্রথম আপনার কায়িক পরিশ্রম করা, প্রতিদিন ব্যায়াম করা, ডায়েট কন্ট্রোল করা, এবং অ্যালকোহল খেলে সেটা ওমিট করা, সিগারেট খেলে সেটাকে বাদ দেওয়া, এইগুলি দিয়ে যদি আপনার প্রেশার কন্ট্রোল থাকে তাইলেই কেবল আপনি প্রেশার ওষুধ অফ করতে পারবেন, নইলে আপনাকে প্রেশার ওষুধ অলমোস্ট সারা জীবন কন্টিনিউ করতে হবে। আচ্ছা দর্শক, ভালো একটা কথা তোলা হয়েছে। আমাদের আরেকটু আগে এই আলাপটা করা উচিত ছিল যে উচ্চ রক্তচাপের পেছনে আসলে কি কারণ দায়ী, কোনো কারণ কি খুঁজে পাওয়া যায়? জি, কতগুলো আছে যে যেমন আমরা মডিফাই করতে পারবো না, যেমন বয়স বাড়ার সাথে সাথে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে, জেনেটিক্যালি বা বংশগত কারণ যদি থাকে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে, বা কোনো রেশিয়াল কারণে, যেমন হয়তো আমরা বাংলাদেশের মানুষের এক ধরনের, ইউরোপিয়ানদের এক ধরনের, আফ্রিকানদের প্রবণতা একরকম, এরকম। কিন্তু এছাড়া কিন্তু কারণ আছে, অনেক কারণে আছে। যেমন বিশেষ করে 1 নম্বরে যদি বলি যে কিডনি রোগ, যেমন উচ্চ রক্তচাপ থাকলে তার কারণে কিডনি নষ্ট হয়। দেখা গেছে শতকরা 30 বা ক্ষেত্রে যাদের উচ্চ রক্তচাপ আনকন্ট্রোল থাকে তাদের কিডনি নষ্ট হয়। আবার কিডনির কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে। সেরকম ভাবে এন্ডোক্রাইন কতগুলো রোগ আছে যে কারণে তাদের হরমোনজনিত কারণে তাদের উচ্চ রক্তচাপ হতে পারে। মানুষের যে অভ্যাস আছে, আমাদের যে লাইফ স্টাইল আছে, যদি দেখা গেল যে আমরা বেশি করে খেলাম, চর্বি জাতীয় খাবার খাচ্ছি, ওজন বেড়ে যাচ্ছে, এই অতি ওজনের কারণে রক্তচাপ বেড়ে যেতে পারে। আবার যদি আমরা কায়িক পরিশ্রম না করি, যেটা আগেই মীর সাহেব বললেন, অলস জীবনযাপন যদি করি, এজন্য উচ্চ রক্তচাপ বাড়তে পারে। অতিরিক্ত লবণ যদি আমরা খাই, সে কারণে উচ্চ রক্তচাপ বাড়তে পারে। সরাসরি ধূমপানের সাথে দেখা গেছে রক্তচাপের সম্পর্ক আছে। আবার এখনকার যে জীবন প্রণালী আমাদের, এই যে আমরা পাল্লা দিয়ে জীবনের আমাদের লাইফের আমাদের যে স্ট্রেস কে আমরা বাড়িয়ে দিচ্ছি, এই স্ট্রেসের কারণেও কিন্তু রক্তচাপ বেড়ে যেতে পারে। তো এই সমস্ত কারণ আছে যেগুলোকে আমরা চাইলে মডিফাই করতে পারি, অ্যাংজাইটি, টেনশন, চলতে পারি আমরা। তাই তো দর্শক, অনেকে বলেন যে আমার যে উচ্চ রক্তচাপ আছে আমি তো টেরই পাচ্ছি না, তাহলে কেন এত চিকিৎসা করব? আবার অনেকে বলেন যে আমার ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, শরীর দুর্বল লাগে। আসলে উচ্চ রক্তচাপের লক্ষণ কি? কি উপসর্গ লক্ষণ দেখা দিলে আপনি সন্দেহ করবেন যে আপনার উচ্চ রক্তচাপ হচ্ছে বা হতে পারে? ধন্যবাদ আপনাকে। এটা খুবই স্বাভাবিক যে কোনো রোগী বলবে যে আমার কোনোই সমস্যা নাই, ডাক্তার সাহেবের কাছে গেলাম রুটিন চেকআপের জন্য, উনি বলে দিলেন যে আমার উচ্চ রক্তচাপ। আসলে মেডিকেল সায়েন্স মাফিক আমরা জানতে পারি যে উচ্চ রক্তচাপ কোনো রকমের উপসর্গ নাও থাকতে পারে, আবার উপসর্গ এমন পর্যন্ত হতে পারে যে তার জটিলতা নিয়ে আসতে পারে। তাছাড়া মধ্যবর্তী যেগুলি থাকে, যেমন মাথা ব্যথা, বুক ধরপড় করা, অস্থির লাগা, এক্সেসিভ সোয়েটিং হওয়া, এগুলি তার সাধারণ উপসর্গ। এটা অনেকেরই থাকে। কারো কারো তাইলে আমাদের একদম কোনো উপসর্গ থাকে না, কারো কারো কিছু উপসর্গ থাকে, আবার কেউ কেউ তার জটিলতা নিয়ে, যেমন হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক অথবা কিডনি ড্যামেজ, এগুলি নিয়েও প্রেজেন্ট করতে পারে। আচ্ছা দর্শক, আমরা লক্ষণ শুনলাম, কারণ শুনলাম, কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেটা শুনলাম, কি কি জটিলতা হতে পারে সেটা সম্পর্কে শুনলাম। এবার একটু ওষুধ নিয়ে আমরা কথা শুনি কিছু। আমরা বিশেষজ্ঞ কি বলেন বিশেষজ্ঞরা। প্রথম কথা হচ্ছে গিয়ে যে উচ্চ রক্তচাপ হলেই কি ওষুধ খেতে হবে? ওষুধ ছাড়া কি কোনো চিকিৎসা নেই? কি বলেন আপনারা? জি, আচ্ছা, আমরা প্রথম চেষ্টা করব উচ্চ রক্তচাপ যদি ধরা পড়ে, যে পরপর 3 বার মেপে আমরা কনফার্ম করব যে রিয়েলি সে উচ্চ রক্তচাপে ভুগছে কিনা। তারপর আমরা দেখব যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো আছে, যেমন ধূমপান করে কিনা, তার ওজন বেশি কিনা, সে লবণ বেশি খাচ্ছে কিনা, সে কায়িক পরিশ্রম করে কিনা, এগুলো দেখব। এগুলো এই লাইফ স্টাইল মডিফিকেশন করে আমরা চেষ্টা করব তার উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে। তো দেখা গেছে অনেকের যদি ওজন যদি কন্ট্রোলে আনে, লবণ যদি পরিহার করে, স্ট্রেস যদি কমিয়ে ফেলে, ধূমপান যদি পরিত্যাগ করে, তাহলে অনেকের রক্তচাপ কিন্তু এমনি এমনি কন্ট্রোল হয়ে যেতে পারে। যদি দেখা যাচ্ছে যে এর পরেও তার রক্তচাপ কন্ট্রোল হলো না, তখন আমরা ওষুধ ব্যবহার করব। এবং এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অনেকগুলা চয়েস থাকবে, যে তার ব্যাকগ্রাউন্ড কি, তার ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো রোগ আছে কিনা, তার বয়স কত, তার কিডনির সমস্যা আছে কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, এগুলোর উপর নির্ভর করে এই ওষুধগুলোকে সিলেকশন করতে হবে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন হিসেবে। আচ্ছা, খুব ভালো কথা বলেছেন। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে এরকম যে একজন রোগী আপনার কাছে গেল, তাকে আপনি কোনো ওষুধ দিলেন না, আপনি তাকে কিছু পরামর্শ দিলেন,
আরেকজন রোগী আপনার কাছে গেল, আপনি তাকে একটা ওষুধ দিলেন, আরেকজন রোগী গেল, আপনি তাকে দুটা ওষুধ দিলেন, চয়েসটা কিভাবে হয়? এটা নির্ভর করে তার উচ্চ রক্তচাপের মাত্রার উপরে। যেমন আমরা উচ্চ রক্তচাপকে 3টা ভাগে ভাগ করি, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 বা সিভিয়ার হাইপারটেনশন। একটা পেশেন্ট যদি সিভিয়ার হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করে, তার মানে অনেক উচ্চ, যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার মোর দেন 180, ডায়াস্টোলিক প্রেশার মোর দেন 120, তখন আর তাকে আমরা কোনোভাবেই ওষুধ না দিয়ে পারবো না। প্রথমেই হয়তো 2টা বা 3টা ওষুধ দিয়ে স্টার্ট করতে হবে। আবার কেউ হয়তো গ্রেড 1 হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করলো, জাস্ট 140 ক্রস করছে, 145, আর ডায়াস্টোলিক প্রেশার 95। এদের ক্ষেত্রে আমরা চেষ্টা করব, সব রোগীর ক্ষেত্রে ডায়েটারি কন্ট্রোল এবং যে আদার্স যে পয়েন্টগুলি আমরা বললাম সেগুলি মানতে হবে, কিন্তু এই গ্রুপের ক্ষেত্রে যাদের প্রাথমিক পর্যায়ে তাদের ক্ষেত্রে এই কন্ট্রোলগুলি আগে করতে হবে। এরপরেও যদি কন্ট্রোল না হয় তখনই কেবল আমরা ওষুধে যাব। আচ্ছা, ওষুধ দিয়ে যেহেতু কথা উঠেছে, আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে গিয়ে অনেকে রয়েছে দর্শক, ওষুধ খাচ্ছেন, প্রেশারটা নরমাল হয়ে গেল, উনি ওষুধ ছেড়ে দিলেন, প্র্যাকটিসটা কি ঠিক, না, স্বাস্থ্যসম্মত? কখনো না, কারণ জি। এটাকে ওষুধ দিয়ে এটাকে দমন করে রাখা হয়েছে। যখনই ওষুধটা বন্ধ করবে এটা আবার বেড়ে যাবে এবং সেটা আরো বেশি ক্ষতি করতে পারে। এ ধরনের রিবাউন্ড হাইপারটেনশন হয়ে অনেকে দেখা গেছে যে স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক নিয়ে তারা চলে আসতে হয়। কাজে ওষুধ একবার ওষুধ কখনো শুরু করলে কখনো বন্ধ করা যাবে না। যদি ডাক্তার যদি কখনো বারবার দেখে যদি মনে করেন যে কোনো কারণে হোক, সেটা হয়তো কন্ট্রোলে এসেছে কোনো কারণে, তখন সে ডাক্তার যদি সাজেস্ট করে তখনই, আদারওয়াইজ রোগী কখনো নিজে নিজে করতে পারবে। অনেকে রয়েছেন ওষুধ বন্ধ করে দেন, তার একটা বড় কারণ হচ্ছে উনি মেপে দেখেন যে তার ব্লাড প্রেশার অনেক কমে গেছে, লো প্রেশার হয়ে গেছে, উনি কি করবেন? উনি ওষুধ বন্ধ করে দেন। হ্যাঁ, না, সেই ক্ষেত্রে ওষুধ তো ওই মুহূর্তের জন্য বন্ধ করতে হবে। কি কারণে বন্ধ করতে হবে? তার ডোজ হয়তো বেশি হয়ে গেছে, সুতরাং তার ডোজ টাইট্রেশন করতে হবে, ডোজ কমিয়ে আনতে হবে। কত কম হলে সেটা উনি বন্ধ করবেন, হ্যাঁ, এরকম কিছু কথা আছে? কত কম হলে সে বন্ধ করবে এরকম স্পেসিফিক কিছু নাই। তবে সিস্টোলিক প্রেশার ইউজুয়ালি 100 আমাদের বডির জন্য প্রয়োজন, কিডনির পারফিউশনের জন্য প্রয়োজন। কাজে যদি সিস্টোলিক উপরের ব্লাড প্রেশারটা 100 নিচে নেমে আসে, তাইলে আমাদের খুবই অ্যালার্মিং হয় এবং তখন ইউজুয়ালি আমাদের বন্ধ করে দিতে হয়। দর্শক, আরেকটা গ্রুপের উচ্চ রক্তচাপের রোগী রয়েছেন যারা মাঝে মাঝে ওষুধ খান, মাঝে মাঝে ওষুধ খান না, তাদের ব্যাপারে কি পরামর্শ দিবেন? সেটা আরো খারাপ, কারণ রেগুলার যদি একজনে ওষুধ খায় বা রেগুলার যদি না খায়, তাহলে তার একটা মানে অবস্থান থাকে যেটা বডি সেটাকে অ্যাডজাস্ট করে রাখে। কিন্তু যদি কিছুদিন খাচ্ছে, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে, এই সিচুয়েশনে বডির নিজস্ব অ্যাডজাস্টমেন্টটা ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এদের যে জটিলতাগুলো, বিশেষ করে স্ট্রোক হওয়া, ব্রেন স্ট্রোক হওয়া, এগুলোর হার অনেক বেশি থাকে। আচ্ছা দর্শক, বারবার জটিলতার কথা আসছে, আমরা আবার একটু শুনে নেই যে যদি আপনি আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে যদিও এটি আপনাকে কোনো কষ্ট দিচ্ছে না এই মুহূর্তে, কিন্তু শরীরে একে একে জটিল সব সমস্যা দাঁড়াতে পারে। কি সেই জটিল সব রোগগুলো, সেগুলো আমরা একে একে জেনে নিই। আপনি একটু নামগুলো বলবেন? আমরা জটিলতাগুলি যদি জানতে যাই, উচ্চ রক্তচাপ জনিত কি কি জটিলতা হতে পারে, স্টার্টিং ফ্রম হেড টু ফুট, আমরা যদি এভাবে বলি, মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত সকল অর্গানগুলিকেই উচ্চ রক্তচাপ এফেক্ট করতে পারে। তার মধ্যে ব্রেইন যেমন স্ট্রোক হতে পারে, আই যেমন ব্লাইন্ডনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে, হার্ট যেমন হার্ট অ্যাটাক হতে পারে, কিডনি মোস্ট ভাইটাল অর্গান, যে কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, এবং রক্তনালীগুলির উপরে চাপ পড়ার কারণে রক্তনালী বন্ধ হয়ে যায়, পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ, হাত পায়ে পচন ধরা, যাকে আমরা গ্যাংগ্রিন বলি, সেটা পর্যন্ত হতে পারে। কাজে সকল অর্গানের উপরেই উচ্চ রক্তচাপজনিত কারণে প্রতিকূল পরিবেশ সৃষ্টি হতে পারে। তার মানে সাবধান, খুবই সাবধান, যদিও নীরব ঘাতক, যদিও সাইলেন্ট, তারপর এখান থেকে হতে পারে নানান সব জটিলতা, খুবই সাবধান থাকুন। দর্শক, কোনো মানুষ রয়েছেন যার একই সাথে শরীরে উচ্চ রক্তচাপের পাশাপাশি আরো বেশ কতগুলো অসুখ রয়েছে, তাদের এই অসুখগুলোর ব্যাপারে, উচ্চ রক্তচাপ সহ এই অসুখগুলোর ব্যাপারে আবার একটু সাবধান করে দিচ্ছি। বলবেন কি কি অসুখ থাকতে পারে? যেমন হাই প্রেশার, ডায়াবেটিস। যদি হাই প্রেশার এবং ডায়াবেটিস থাকে, তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে যে তাদের কিডনি আক্রমণ হওয়ার সম্ভাবনা সাধারণ মানুষের চেয়ে অনেক গুণে বেড়ে যায়। এবং হাই প্রেশার থেকে তার কিডনি আক্রমণ হচ্ছে কিনা, অথবা ডায়াবেটিস থেকে কিডনি আক্রমণ হচ্ছে কিনা, তার সেটা বোঝার যে অশনির সংকেত বা প্রাথমিক যে সংকেত, সেটা হলো প্রস্রাবে প্রোটিন যায় কিনা। যদি দেখা যায় খুব স্বল্প মাত্রায় প্রোটিন যায়, যেটাকে বলা হয় মাইক্রো অ্যালবুমিন, সেক্ষেত্রেও
অনেক সতর্ক হতে হবে, যেমন ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, এবং সেই সাথে প্রেশারের কন্ট্রোলের জন্য ACE ইনহিবিটর এবং ARB এই ওষুধগুলো ব্যবহার করতে হবে। জি, আমরা জানলাম আপনাদের কাছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। একেবারে যাবার আগে শেষ কোয়েশ্চেন, আপনাকে ছোট্ট করে আনসার দিবেন কাইন্ডলি। সেটি হচ্ছে খাদ্যাভ্যাসের কি পরিবর্তন হওয়া উচিত, কি ধরনের খাদ্যাভ্যাস ডেভেলপ করা উচিত একজন উচ্চ রক্তচাপের রোগী? উচ্চ রক্তচাপ রোগীর জন্য খাদ্যাভ্যাসটা খুবই জরুরি। যেমন সে তার অতিরিক্ত কোলেস্টেরল কন্টেইনিং ফুড এটাকে পরিহার করতে হবে, অতিরিক্ত লবণ যে খাদ্যে আছে সেই খাদ্যকে পরিহার করতে হবে, এবং তার এই খাদ্যাভ্যাসের সাথে প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে, ব্যায়াম করতে হবে, আর স্মোকিং বন্ধ করতে হবে, যেটা আগেই আমরা বলেছি। তাইলেই কেবল সে ভালো থাকবে, খাদ্যাভ্যাসের মধ্যে ভালো smoking থাকবে একটা important এবং তার শরীরও ভালো থাকবে। অধ্যাপক মীর জামাল এবং অধ্যাপক ডক্টর এম এস সামাদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ছোট পরিসরে আপনারা পুরো উচ্চ রক্তচাপের গল্পটি তুলে এনেছেন এবং খুব সাকসেসফুলি এটিকে শেষ করেছেন। আশা করি দর্শক আপনারা উপকৃত হবেন উচ্চ রক্তচাপ সম্পর্কে আজকে যেসব তথ্য শুনলেন। দর্শক, আমি দুইজন রোগীর অভিজ্ঞতা দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। একজন রোগী গতকালই দেখেছি ম্যাসিভ হার্ট অ্যাটাক, যেটাকে আমরা এক্সটেন্সিভ অ্যান্টেরিয়র এমআই বলে থাকি, তা নিয়ে ভর্তি হয়েছেন জাতীয় হৃদরোগ হাসপাতালে। উনি জানতেনই না, কালকেই প্রথম উনি জানতে পারলেন এই হার্ট অ্যাটাকের মধ্যে যে তিনি একজন উচ্চ রক্তচাপের রোগী, তার ব্লাড প্রেশার অনেক বেশি। আরেকজন আমার খুব পরিচিত একজন মানুষ, যিনি ল্যাবে ভর্তি রয়েছেন, ডায়ালাইসিস পর্যন্ত গিয়েছেন। তারপর উনি জানতে পারলেন, তার কিছুদিন আগে উনি জানতে পেরেছেন যে তার এই কিডনি নষ্ট হয়ে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে উচ্চ রক্তচাপ। দর্শক, উচ্চ রক্তচাপকে বলা হয় সাইলেন্ট কিলার, অর্থাৎ নীরব ঘাতক ব্যাধি। আপনি জানতেও পারবেন না কখন এই নীরব ঘাতক ব্যাধি আপনার শরীরে বসে আপনার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। কাজেই আগে থেকে সতর্ক হন, নো ইয়োর ব্লাড প্রেশার। আপনার ব্লাড প্রেশার সম্পর্কে জানুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।